তোমাদের ভাষণ ও নিমজ্জনের শর্ত পর্যন্ত হয়েছিল কখন বস্তু ভাসবে, কখন বস্তু নিমজ্জিত হবে। তারপরের ভিডিওতে আমি আলোচনা করছি ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব কাকে বলে? একক আয়তনে কোনো পদার্থের যে পরিমাণ ভর থাকে সেটাই হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। কোনো পদার্থের একক আয়তনে ভরকে বলা হয় ওই পদার্থের ঘনত্ব। তাহলে ঘনত্ব সমান আমি বলতে পারি ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্বের একক কি? ঘনত্বের একক কি হবে? ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক সেমি কিউব। তাহলে দাঁড়াবে কি? গ্রাম পার সেমি কিউব। এটা হচ্ছে ঘনত্বের একক। মাত্রা কি ঘনত্বের? মাত্রা ভরের মাত্রা এম, আবার দৈর্ঘ্য মানে আয়তনের মাত্রা এল কিউব সমান কি হবে? এম এল টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্ব কাকে বলে? ঘনত্বের একক ঘনত্বের মাত্রা। এবারে আসবো আপেক্ষিক ঘনত্ব কাকে বলে। এবারে আপেক্ষিক ঘনত্ব কাকে বলে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব আমরা 1 ধরি। সেই 1-এর তুলনায় অন্য পদার্থের ঘনত্ব যত গুণ হবে সেটাই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। অর্থাৎ কারোর আপেক্ষিক ঘনত্ব 5, তাহলে আমরা বলবো ওই পদার্থের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্বের 5 গুণ। তাই আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞায় এটা করব কোনো পদার্থের ভর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমায়তন জলের ভরের তুলনায় যত গুণ। কোনো পদার্থের ভর কোনো পদার্থের ভর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমায়তন জলের ভর অপেক্ষায় যত গুণ ভারী। ঠিক আছে, তাকেই বলবো আমরা আপেক্ষিক ঘনত্ব। তাহলে আমরা আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব বললেও হবে আর গুরুত্ব বললেও হবে। আপেক্ষিক ঘনত্ব সমান নির্দিষ্ট আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আয়তন জলের ভর। তাহলে আপেক্ষিক ঘনত্ব সমান নির্দিষ্ট আয়তনে কোনো পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আয়তন জলের ভর। এটাই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। তাহলে বুঝতে পেরেছ আপেক্ষিক ঘনত্ব।
4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব তো 1 ধরেছি, সেই 1 অপেক্ষায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আমি যদি বলি একক আয়তনে, নির্দিষ্ট আয়তনটাকে যদি একক ধরি, নির্দিষ্ট আয়তনকে যদি একক ধরি, তাহলে একক আয়তনে পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আয়তনে, মানে একক আয়তনে জলের ভর, এটাও লিখতে পারি। তাহলে সমান, এটাও লিখতে পারি একক আয়তন, একক আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক আয়তন জলের ভর, এটাও লিখতে পারি। ওই নির্দিষ্ট আয়তনটাকে একক আয়তন বলতে পারি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে একক আয়তনে পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক আয়তনে জলের ভর। একক আয়তনে পদার্থের ভরকেই ঘনত্ব বলে। তাহলে আমি লিখতে পারি পদার্থের ঘনত্ব সমান, পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। তাহলে তোমরা বুঝতে পেরেছ আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। তাহলে আমি এইভাবে করতে পারি, আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি জলের ঘনত্ব। আচ্ছা, আপেক্ষিক ঘনত্ব গুণিতক সমান নয়, মানে এইটা এদিকে আনলে গুণ হবে। তাহলে আপেক্ষিক ঘনত্ব গুণিতক 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব। তাহলে পদার্থের ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব এবং পদার্থের ঘনত্বের মধ্যে সম্পর্ক। আবার বলছে আপেক্ষিক ঘনত্ব সমান নির্দিষ্ট আয়তনে পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ভর। ওই নির্দিষ্ট আয়তনটাকে আমি একক আয়তন বলতে পারি। তাহলে একক আয়তনে পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আয়তন, মানে একক আয়তন জলের ভর। একক আয়তনের পদার্থের ভরকেই ঘনত্ব বলি। তাহলে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। এবারে এইটা সমান এইটা বাই এইটা, তাহলে পদার্থের ঘনত্ব সমান কী হবে, এইটা এদিকে এলে গুণ হয়ে যাবে আপেক্ষিক ঘনত্বের দিকে, বাম দিকে এলে। তাহলে আমি আপেক্ষিক ঘনত্ব গুণিতক 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব, এটাই লিখেছি আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বকে যদি আমরা এস দিয়ে ইন্ডিকেট করি, আপেক্ষিক ঘনত্বকে যদি আমরা এস দিয়ে ইন্ডিকেট করি, আর পদার্থের ঘনত্বকে যদি আমরা রো দিয়ে ইন্ডিকেট করি, আপেক্ষিক ঘনত্বকে আমরা এস দিয়ে ইন্ডিকেট করি, আর পদার্থের ঘনত্ব আমরা রো দিয়ে ইন্ডিকেট করি, আর জলের ঘনত্ব আমরা রো ডব্লিউ দিয়ে ইন্ডিকেট করি। তাহলে আমরা বলবো
পদার্থের ঘনত্ব রো সমান আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4°C তাপমাত্রায় জলের ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব, পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব পদার্থের আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4°C তাপমাত্রায় জলের ঘনত্ব। এইটা তোমরা ভালোভাবে করবে। আচ্ছা, এবারে চলে আসি পদার্থের ঘনত্বের এসআই একক সিজিএস এককের মধ্যে সম্পর্ক। আচ্ছা, পদার্থের ঘনত্ব, ধরো একটা পদার্থ এর ঘনত্ব রো গ্রাম পার সেমি কিউব, এটা পদার্থের ঘনত্ব আমি ধরলাম। তাহলে আমি এসআই পদ্ধতিতে একক হবে, এসআই পদ্ধতিতে একক হবে কি কিগ্রা পার মিটার কিউব। তাহলে কিগ্রা পার মিটার কিউবে যদি রোকে ট্রান্সফার করি তাহলে কি হবে, তাহলে এটা বলতে পারি রো গ্রাম পার সেমি কিউব সমান, আমি গ্রামকে কিগ্রাতে পরিণত করব, তাহলে রো ইন্টু 1/1000। 1 গ্রাম সমান 1/1000 কিগ্রা। গ্রামকে কিগ্রাতে পরিণত করলে কত দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে ভাগ হবে। তাহলে কিগ্রাতে পরিণত করা হলো রো ইন্টু 1/1000। আচ্ছা, সেমি কিউব বাই সেমি কিউব, অর্থাৎ আমি সেমিকে মিটারে পরিণত করলে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, 100 দিয়ে ভাগ হবে। তাহলে সেমি কিউব আছে মানে 1/100 হোল কিউব হবে, দিলে এককটা হয়ে যাবে কিগ্রা পার মিটার কিউব সমান, এটাকে করলে কি দাঁড়াবে রো ইন্টু 1/1000 ইন্টু 100 হোল কিউব সমান, গুণ করলে কি দাঁড়াবে রো ইন্টু 1000 আর 100 হোল কিউব মানে কত, 1 6টা 0 সমান কত 1000 রো ইন্টু 1000 কিগ্রা পার মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতির ঘনত্বকে সিজিএস পদ্ধতির ঘনত্বকে এসআই পদ্ধতিতে ঘনত্বে ট্রান্সফার করলে 1000 দিয়ে গুণ হবে। তাহলে বুঝতে পেরেছ। আবার উল্টো যদি এসআই পদ্ধতিতে ঘনত্ব থাকে, সিজিএস পদ্ধতিতে ঘনত্বকে আনতে গেলে 1000 দিয়ে ভাগ হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, রূপার ঘনত্ব রূপার ঘনত্ব 10.8 গ্রাম পার সেমি কিউব, এটা হচ্ছে রূপার ঘনত্ব। তাহলে এসআই পদ্ধতিতে রূপার ঘনত্ব কত, এসআই পদ্ধতিতে রূপার ঘনত্ব সমান কত হবে 10.8 ইন্টু 1000, কারণ সিজিএস পদ্ধতিতে দেওয়া থাকলে এসআই পদ্ধতি ট্রান্সফার করলে 1000 দিয়ে গুণ হবে, 1000 কিগ্রা পার মিটার কিউব সমান হবে কত 10,800 কিগ্রা পার মিটার কিউব। এটা মনে রাখবে। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব দেওয়া থাকলে এসআই পদ্ধতিতে যদি বার করতে হয় 1000 দিয়ে গুণ করতে হবে, আবার এসআই পদ্ধতিতে দিয়েছে সিজিএস পদ্ধতিতে বের করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাই বুঝতে পারছ। আচ্ছা, প্রথমে বলা হয়েছে আপেক্ষিক ঘনত্ব এবং পদার্থের ঘনত্বের মধ্যে সম্পর্ক। ধরো প্রশ্ন দেওয়া আছে রূপার আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব যা আপেক্ষিক গুরুত্ব তা। আপেক্ষিক ঘনত্ব রূপার আপেক্ষিক ঘনত্ব কত দেওয়া আছে, ধরো 10.8 একক। আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই, দুটো একই রাশির অনুপাত, ঘনত্বের একক আছে কিন্তু আপেক্ষিক ঘনত্বের একক নেই।
ঠিক আছে, রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8। তাহলে রূপার সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কত? অতএব রূপার সিজিএস পদ্ধতিতে ঘনত্ব সমান কত হবে? ঘনত্ব সমান, আগে সূত্র বলেছি, আপেক্ষিক ঘনত্ব ইন্টু জলের ঘনত্ব, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব এস ইন্টু রো ডব্লিউ, এস কত 10.8 ইন্টু রো কত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব 1। এবার একক চলে আসবে গ্রাম পার সেমি কিউব, কারণ আমি কী বের করলাম? আপেক্ষিক ঘনত্ব বের করলাম, ঘনত্ব বের করছি। তাহলে রূপার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব, তাই 1 গুণ করা হয়েছে। তাহলে 2.8 ইন্টু 1 সমান 2.8 গ্রাম পার সেমি কিউব। তাহলে পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। যদি বলতো এসআই পদ্ধতিতে রূপার ঘনত্ব কত, তাহলে এসআই পদ্ধতিতে রূপার ঘনত্ব বের করতে হলে এসআই পদ্ধতিতে রূপার ঘনত্ব বের করতে হলে কী দাঁড়াবে? না, আপেক্ষিক ঘনত্ব তো 2.8 হবে, কিন্তু এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1000 কিগ্রা পার সেমি কিউব। এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব 1000 কিগ্রা পার মিটার কিউব, কারণ সিএস পদ্ধতিতে ঘনত্বের সঙ্গে 1000 গুণ করলে সেই পদ্ধতিতে ঘনত্ব বেরোয়। তাহলে সেক্ষেত্রে 2.8 ইন্টু 1000 কিগ্রা পার মিটার কিউব, তাহলে সমান কত হবে? 10,800 কিগ্রা পার মিটার কিউব। তাহলে আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে তোমরা বুঝতে পারলে। ঘনত্ব দিলে আপেক্ষিক ঘনত্ব বের করতে পারবে, আর আপেক্ষিক ঘনত্ব দিলে ঘনত্ব বের করতে পারবে। তার জন্য এই সূত্র প্রয়োগ করবে, রো সমান এস ইন্টু রো ডব্লিউ। রোটা হচ্ছে পদার্থের ঘনত্ব, এসটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, আর রো ডব্লিউ হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব। এবারে আসবো পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি? তোমরা লক্ষ্য করো, এক ফোঁটা বৃষ্টির ফোঁটার আয়তন গোলাকার হয়, অল্প পারদ গোলাকার আকার ধারণ করে। একটা শুকনো সূঁচ জলে ভাসিয়ে দিলে ভেসে থাকে। একটা হালকা পোকা জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, তার পা কখনোই ভিজে না। এই সব ঘটনা কি প্রমাণ করে? না, এই যে জলের পৃষ্ঠতল, জল দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে, তরলের পৃষ্ঠতলে যে অণুগুলো আছে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে দুটো আলাদা অণুর মধ্যে আকর্ষণ বল আছে। সেই আকর্ষণ বল থাকার জন্য একটা অণু আর একটা অণুকে আকর্ষণ করে আটকে রাখে, ফলে অণুগুলো দূরে সরতে চায় না। অর্থাৎ তরলের মুক্ত পৃষ্ঠে একটা টান ক্রিয়া করে, যে টানের জন্য পোকার পা জলে ডুবে না। একটা তরলের মুক্ত পৃষ্ঠে, ধরো আমি জল দিয়ে উদাহরণ দিচ্ছি, যে কোনো তরল হবে, একটা পাত্রে তরল আছে, তরলের মুক্ত পৃষ্ঠ, উপরেরটা মুক্ত পৃষ্ঠ, যদি পাত্রটা গোলাকার হয় উপরের পৃষ্ঠতলটা গোলাকার হবে। এই গোলাকারে এই যে মুক্ত পৃষ্ঠ, এই অংশটা মুক্ত পৃষ্ঠ, এই যে জলের অণুগুলো আছে, জলের অণুগুলো নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, অর্থাৎ ওই পৃষ্ঠতলে একটা টান ক্রিয়া করছে। সেই টানের জন্য একটা হালকা পোকা ডুবতে পারছে না,
বা জলের ভিতরে পা ডুবছে না, তার কারণ অণুগুলো পরস্পরের প্রতি আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে মুক্ত পৃষ্ঠে একটা টান ক্রিয়া করছে, সেই টানের জন্য জলের ফোঁটা গোলাকার আকার ধারণ করছে। কারণ ফোঁটার আকার যদি এই রকম হতো তাহলে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা অনেক বেড়ে যেত। তাহলে টান কি করবে, পৃষ্ঠতলে মুক্ত পৃষ্ঠ মানে চারদিকটাই মুক্ত পৃষ্ঠে টান আছে, মানে এই টানটা তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে কমাতে চাইবে। কমাতে চাওয়ার জন্য তার আকার গোলাকার হচ্ছে। তাহলে এই ঘটনা তরলের মুক্ত পৃষ্ঠে একটা টান ক্রিয়া করছে, সেটা কি পৃষ্ঠটান বলা হচ্ছে। পৃষ্ঠটানকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে একটা পাত্রে তরল আছে, পাত্রটি যদি গোলাকার হয় তাহলে পৃষ্ঠতলটা এইরকম গোলাকার হবে। তাহলে ওই পৃষ্ঠতলে যদি একটা রেখা কল্পনা করি, ওই রেখার উভয় পার্শ্বে রেখার সঙ্গে লম্বভাবে তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে একটা যদি রেখা কল্পনা করি, ওই রেখার উভয় দিকে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকেই পৃষ্ঠটান বলা হয়। আবার বলছি, সংজ্ঞাটা লিখে নিবি যে তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখা কল্পনা করলে ওই রেখার উভয় দিকে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর, মানে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকেই পৃষ্ঠটান বলা হয়। তাহলে পৃষ্ঠটান এখানেই লক্ষ্য করো, পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য। তাহলে বল কি, বলের আমি যদি একক আসি তাহলে পৃষ্ঠটানের একক কি হবে, একক সমান বলের একক হচ্ছে ডাইন আর দৈর্ঘ্যের একক সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে একক কী হবে নিউটন পার সেন্টিমিটার, আর মিটার নিউটন পার মিটার। আবার পৃষ্ঠটানের মাত্রাটা কি হবে, মাত্রা সমান নিউটন আর মাত্রা বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে mL/T⁻², এটা বলের মাত্রা, এটা হচ্ছে বলের মাত্রা। আর দৈর্ঘ্যের মাত্রা তো এল, তাহলে এল কেটে যাবে, সমান কত হবে mT⁻²। এটা হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা। তাহলে বুঝতে পেরেছিস, এটা হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা। তাহলে পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য, বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা সমান এইটা। এবারে আসবো পৃষ্ঠটান পৃষ্ঠটান কাকে বলে করবি। এবারে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা করবি। পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পৃষ্ঠটান উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান বাড়ে, উষ্ণতা বাড়লে অণুগুলোর কম্পন বৃদ্ধির জন্য পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আমি ভুল বললাম, উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান হ্রাস পায়, মানে অণুগুলো দূরে সরে যায়, পৃষ্ঠতলের অণুগুলো দূরে সরে যায়, তাই পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান হ্রাস পায়। পৃষ্ঠতল দূষিত হলে জলের পৃষ্ঠতল, অর্থাৎ জলের পৃষ্ঠতলে যদি আমি কেরোসিন তেল ঢেলে দেই তাহলে দেখবে কেরোসিন তেল জলের ভিতরে প্রবেশ করছে না, পৃষ্ঠতলটাকেই দূষিত করছে। তাহলে পৃষ্ঠতল যদি দূষিত হয়ে যায় তাহলে পৃষ্ঠটান বাড়বে, পৃষ্ঠতল যদি দূষিত হয়ে যায় তাহলে পৃষ্ঠটান হ্রাস পাবে। আবার জলে কোনো পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটানের পরিবর্তন হয়। যদি জৈব পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে পৃষ্ঠটান হ্রাস পাবে, যদি অজৈব পদার্থ দ্রবীভূত করা হয় পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। দ্রবীভূত মানে
যে পদার্থটা মিশাচ্ছি সেই পদার্থটা যদি ভিতরে চলে যায়, জলের ভিতরে তরলের মধ্যে চলে যায়, তখন সেটাকে দ্রবীভূত বলা হচ্ছে। অর্থাৎ দ্রবীভূত করলে পৃষ্ঠটানের পরিবর্তন হয়, জৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান হ্রাস পায়, অজৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর তৃতীয় হচ্ছে উপরের তরলের উপরের মাধ্যমের যদি পরিবর্তন করা হয়, মাধ্যম একটা তরল কোনো আবদ্ধ পাত্রে থাকবে, ঠিক আছে, একটা তরল যদি একটা আবদ্ধ পাত্রে এতটা অবধি তরল আছে, তার উপরে মাধ্যম কি আছে, বায়ু আছে, তাহলে এই বায়ু না রেখে যদি জলীয় বাষ্প রাখা হয় তার উপরের মাধ্যমটা, তাহলে তরলের পৃষ্ঠতল হ্রাস পেয়ে যাবে। তাহলে তরলের উপরের মাধ্যম যদি পরিবর্তন করা হয় পৃষ্ঠটানের পরিবর্তন হবে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জলীয়বাষ্প থাকলে হ্রাস পাবে, হ্রাস বৃদ্ধি বলার দরকার নেই, এই ক্ষেত্রে পরিবর্তন হবে। তাহলে পৃষ্ঠটান এই বিষয়গুলোর উপর নির্ভর করে। এবারে পৃষ্ঠটান সংক্রান্ত যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে সেই ব্যাখ্যামূলক প্রশ্ন: বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? পৃষ্ঠটান ধর্মের জন্য। পৃষ্ঠটান তরলের মুক্ত পৃষ্ঠকে সর্বদা সর্বনিম্ন মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, সর্বনিম্ন করতে চায় পৃষ্ঠটান। গোলাকার হলেই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়, আর অন্য কোনো আকার হলে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয় না। তাই গোলাকারই ধারণ করে এই পৃষ্ঠটানের দরুন। একটা শুকনো সূঁচকে জলে ভাসিয়ে দিলে সেটা ভেসে থাকে কেন? না, সূঁচের ওজন খুবই হালকা, তার ওজন অপেক্ষায় পৃষ্ঠটানটা বেশি হয়। তরলের যে মুক্ত পৃষ্ঠে পৃষ্ঠটান আছে সেই পৃষ্ঠটান বেশি, পৃষ্ঠটান ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, আর সূঁচের ওজন নিম্নমুখী ক্রিয়া করে। তাহলে পৃষ্ঠটানটা ওজন অপেক্ষায় বেশি হওয়ার জন্য, পৃষ্ঠটান ওজন অপেক্ষায় বেশি হওয়ার জন্য কি হয়, সূঁচটা ভেসে থাকে। তারপরে অশান্ত সমুদ্রে যদি তেল ঢেলে দেওয়া হয়, অশান্ত সমুদ্রে ঢেউ প্রচুর উঠছে, ঝড় উঠেছে, সমুদ্র অশান্ত হয়েছে, তার উপরে তেল ঢেলে দেওয়া হয় তাহলে শান্ত হয়ে যায়। তেল ঢাললে কি হয়ে যাচ্ছে, না তেল ঢাললে উপরের পৃষ্ঠটানটা কমে যাচ্ছে। তাহলে উপরের পৃষ্ঠটান কমে যাচ্ছে কিন্তু নিচের দিকের পৃষ্ঠটান বেশি। নিচের দিকে তরলের পৃষ্ঠটান বেশি থাকার জন্য সেই তরল মানে জলকে আর উপরে উঠতে দেয় না, ঢেউটা আর উপরের দিকে উঠে না, ফলে শান্ত হয়ে যায়। তাহলে পৃষ্ঠতল দূষিত হলে পৃষ্ঠটান হ্রাস পায়। আমি বলেছি তাহলে তেল ঢাললে পৃষ্ঠতলেই তেলটা থাকে, ঠিক আছে। তাহলে তেল যেদিকে অগ্রসর হবে পৃষ্ঠটান সেদিকে কমে কমে চলে যাবে, কিন্তু বিপরীত দিকে পিছনের দিকে পৃষ্ঠটানটা বেশি হচ্ছে। তাহলে পিছনের দিকে পৃষ্ঠটান বেশি হওয়ার জন্য আর জলটাকে সামনের দিকে বা উপরের দিকে উঠতে দেয় না, পিছনের দিকে টেনে ধরে, তাই সমুদ্র শান্ত হয়ে যায়। তাহলে এই রকম পৃষ্ঠটান সম্পর্কিত যে ব্যাখ্যামূলক প্রশ্ন আছে সেইগুলো তোমরা করবে। তাহলে পৃষ্ঠটান সম্পর্কিত আজকে আলোচনা হলো। আপেক্ষিক ঘনত্ব এবং পৃষ্ঠটান এই ভিডিওতে আলোচনা করা হলো। যাবতীয় যা প্রশ্ন আমি আলোচনা করলাম সেই প্রশ্নগুলো ভিডিও দেখে তোমরা লিখে নিবে। ওকে।